12 তারিখে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না নিয়ে কথা বলতে আমাদের সাথে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন রাজশাহী থেকে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে স্বাগত, শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো রয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য জনাব শামীম ওসমান। জনাব শামীম ওসমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি এখানে আসবেন বলে আমরা দুদিন আগে থেকেই দর্শকদের জানিয়েছি, এবং শুধু আজকে বলে কথা নয়, আপনার নামটি আসলেই যে কথাটি সবার আগে আসে সেটি হচ্ছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্নে বিএনপির রাজনীতিটা একটু বাকবদল করেছে কিনা, কারণ আমরা দেখেছি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2004 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন, এবং এই বিএনপি সরকার বঙ্গবন্ধুকে স্বাধীনতা পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছিল বিএনপি সরকারের সময়ে। এখন বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলা হচ্ছে স্বাধীনতার বিরোধী। এইটা বিএনপি রাজনীতির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ কিনা, বা বিএনপি রাজনীতিতে এই চেঞ্জটা, এই টার্নটা বা চিন্তা ভাবনা করে নেয়া কিনা, মানে সেটা যদি একটু বলতেন। বা বিএনপির রাজনীতিটা, আপনি যে বিষয়টা নিয়ে আসছেন, বিএনপির রাজনীতির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা সবসময় যে কথাটা বলে এসেছি, এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে বড় যে ক্রাইসিস, সংকট হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষের যে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হচ্ছে, বাংলাদেশে যে মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে চরম ভাবে, এবং মানুষ ভোটের অধিকার সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে। সেই ক্ষেত্রে আমরা যদি আপনার ওই পুরনো বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করি, তাহলে একটা শঙ্কা থেকে যায় যে মূল জায়গাটা থেকে আমরা দূরে সরে যাব, ডাইভার্সন হয়ে যাবে। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আপনি যদি কন্টেম্পোরারি সমস্যাগুলো নিয়ে কথা বলেন, তাহলে আমি অত্যন্ত খুশি হব আপনার সঙ্গে কথা বলতে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আমরা আসলে বিএনপি এবং আপনার রাজনীতি নিয়ে কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আমাদের ধারাবাহিকভাবে আমাদের মাথায় আসে সেটি হচ্ছে 2018 সালের নির্বাচনে ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোট করেছিল বিএনপি। বলা হচ্ছে যে অবহেলা করা হয়েছিল 20 দলকে। রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে আপনি এটিকে ভুল মনে করেন কিনা? যদি ভুল হয় তাহলে এর দায়িত্ব আসলে কার? এই বিষয়টা এখন অনেক পুরনো বিষয়, এই আলোচনার মধ্যে আসাটাকে আমি খুব সমীচীন মনে করি না। কারণ এখন অনেক চড়াই উতরাই পার হয়েছে, অনেক ঢেউ পার হয়েছে, অনেক পানি গড়িয়েছে। এখন রাজনীতি সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট। এই নতুন প্রেক্ষাপটে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা যে ডাকটা দিয়েছি, সেই ডাকটা হচ্ছে আমরা এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যের কথা বলেছি, এবং সেটা আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন শুরু করার কথা বলেছি। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি যদি লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন যে আমরা ইতিমধ্যেই প্রায় 25টা দলের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে বাম আছে, ডান আছে, 20 দল ছিল, তারাও ছিলেন, সবাই ছিলেন, এবং তাদের সঙ্গে আমাদের যে আলোচনাটা প্রাথমিক পর্যায়ে শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা সবাই একমত হয়েছি যে আমরা যুগপৎ আন্দোলন করব। সেই ক্ষেত্রে এই বিষয়টা এখন একটা অতীত চারিতা হয়ে যাবে। আমি মনে করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু বর্তমানে ফিরে আসি। আমরা কি একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্ক কি? আপনার নিশ্চয়ই মনে আছে যে দৈনিক মানবজমিন পত্রিকায় বলা হয়েছিল যে জামায়াত বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছে। পরে আবার তারা বলেছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। বিএনপির কি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে জামায়াতে ইসলামী সম্পর্কে একসাথে চলা না চলা? আপনারা গত 4 বছর ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত 4 বছর শুধু নয়, তারও আগে থেকে, ইনফ্যাক্ট আপনার 2015 সাল থেকেই আমরা কিন্তু আপনার আমাদের যে 20 দলীয় জোটের যে অ্যাক্টিভিটিস, সেটা প্রায় বন্ধই ছিল আর কি। আমরা আপনার নিজেরাই গত 4 বছর ধরে বিএনপির আমাদের তরফ থেকেই, দলের পক্ষ থেকেই আমরা আমাদের নিজেদের কর্মসূচি পালন করছি, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যেটা আমরা করছি, এই কাটার মধ্যে আমরা যে সমস্ত দলগুলোর সাথে কথা বলেছি, সেই দলগুলোর কথা আপনারা সবাই জানেন, আমরা সেভাবে কাজ করছি। আমাদের তো এখন আমরা জোটের কথাটা আমরা এখন বলছি না, এবং জোটের কথা সামনে আসছেও না। আমরা বিএনপি এই আন্দোলন করছি,
তার সঙ্গে আমরা আহ্বান জানিয়েছি জাতীয় ঐক্যের প্রত্যেকটি দল তাদের নিজের নিজের অবস্থান থেকে তাদের আপনার যে আমাদের যে বক্তব্য আমরা যদি একমত হই তাহলে সেই বক্তব্যগুলোর সামনে নিয়ে আন্দোলনে যাবেন এবং রাজপথেই আন্দোলনের ধারার মধ্য দিয়েই আপনার এই সিদ্ধান্তটা হবে যে আমরা ভবিষ্যতে জোট করব কি করব না বা আমরা একসাথে যাবো কি যাবো না। সুতরাং এখন ওই জামাত প্রসঙ্গটা একদম একেবারে অপ্রাসঙ্গিক এখন এই মুহূর্তে। জি, জনাব মির্জা ফখরুল ইসলামকে আমরা যে আপনি যে 25টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন তার মধ্যে কি জামায়াতে ইসলামীর সঙ্গে তার আপনি আলাদা করে কথা বলেন নাই, সেটা কি এই কারণে যে এটি এখন প্রাসঙ্গিক না, নাকি এটি কোনো বার্তা আসলে দিচ্ছে যে আপনারা? না, আমরা আপনার যে সমস্ত দলগুলোর সঙ্গে প্রকাশ্যে কথা বলেছি সেই দলগুলোর খবর আপনারা সবাই জানেন, রাইট, এবং সেই দলগুলোর সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জামাতের সঙ্গে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কোনো আলোচনা করিনি, কোনো সংলাপ করিনি। ওকে। বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল, অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি, গুম খুন বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা। জনাব শামীম ওসমান। জি খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটার উত্তরটা যদি দেই তার আগে আমি অ্যাকচুয়ালি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম। ওই কথা আমি পরে আসবো, যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি একজন প্রতিযোদ্ধার সাংবাদিক, এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি, এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন বিএনপির নেতা হিসাবে না, শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব। তো সেইখানে যে বিষয়টা হচ্ছে যে আপনার খুব স্পষ্ট মনে আছে যে 2001-এর আগে আমি নারায়ণগঞ্জে সারা বাংলাদেশের বুদ্ধিজীবী বলতে কবি শামসুর রহমান সাহেব, প্রফেসর কবি চৌধুরী স্যার, মান্নান স্যার, মানে এই ধরনের যারা বিচারপতি কে এম সোহান স্যার, ওনাদেরকে নিয়ে প্রায় 65 জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না, হ্যাঁ, যারা সত্যিকারী বিদ্যুদীপ্ত মানুষ ছিলেন, তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে একটি অনুষ্ঠান করেছিলাম জাহানারা ইমামের স্মরণে। তো ওইখানে তুলন করে যে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে, কে এম শামসুর জোহার নামে। তো ওইটা তখন সবাই বলেন, তো জাহানারা ইমামকে আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতাম একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে, এবং আমার মনে হয় ফারুক ভাইও শ্রদ্ধা করবেন, যদিও বিএনপির আমলে উনি প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও। তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি, এবং সেই দিন ওই ভবনটা করার পর একটা বিশাল সমাবেশ হয়, ইয়াং জেনারেশনের সমাবেশ। সেই সমাবেশে স্যাররা যারা ছিলেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব, এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার উনি কেঁদে দিয়েছিলেন, আমার মামা হাসান ইমাম সাহেব কেঁদে দিয়েছিলেন, দিয়ে বলেছিলাম এখান থেকে শুরু করো, যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শুরু হয়েছে এখান থেকে শুরু করো। আমরা কি চান, বলে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলো। তখন আমরা বলেছিলাম যারা 30 লক্ষ মানুষের জীবন নিয়েছে, 2 লক্ষ মানুষের সম্ভ্রম নিয়েছে, ওই গোলাম আজম গং, শুধুমাত্র গোলাম আজম গং কথাটা উচ্চারণ করেছিলাম, যে তাদের